প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে পৌঁছেছেন। সেখানে তিনি বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ৯টার দিকে তারেক রহমান বরিশালে পৌঁছান। তাকে দেখার জন্য রাস্তার দুই পাশে বহু মানুষ অপেক্ষা করেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ৩০ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ৩০ গোডাউন সংলগ্ন সাগর নদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। কথা বলবো তার সাথে। জুয়েল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালে কি ধরনের আয়োজন দেখছেন আমাদের জানান। জুয়েল, শুনতে পাচ্ছেন? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এটি তার বরিশালে প্রথম সফর, অর্থাৎ প্রধানমন্ত্রী হয়ে বরিশাল তথা দক্ষিণাঞ্চলে এটি তার প্রথম সরকারি সফরে তিনি এসে ইতিমধ্যে বরিশালে প্রবেশ করেছেন। আপনি যেমনটি বলছিলেন যে গৌরনদী উপজেলার মধ্যে নবনির্মিত সরিকল গৌরনদী যে খাল রয়েছে সে খালের পাড়ে ২০০০ বৃক্ষের চারা তিনি রোপণ যে কার্যক্রম রয়েছে সেটির উদ্বোধন করবেন। এছাড়া সেখানে খননকৃত খাল তিনি পরিদর্শন করবেন। এর বাইরে বরিশাল এলাকায় হচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এখানকার আঞ্চলিক পণ্য আমড়া এবং নারিকেল গাছের চারা, সেগুলো তিনি নগরীর বধ্যভূমি এলাকায় যে সাগরদী খাল রয়েছে সেই খালের তীরে তিনি রোপণ করবেন। ইতিমধ্যে সেখানে সেই চারাগুলো আনা হয়েছে এবং দুপারে সারিবদ্ধভাবে সেই গাছের চারাগুলো রাখা হয়েছে। এছাড়া তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা অডিটোরিয়ামে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কিন্তু দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গত দুদিন ধরে এখানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকল পর্যায়ের সকল ইউনিটের সিনিয়র নেতাকর্মী, স্থানীয় সংসদ সদস্য, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ যারা রয়েছেন তারা কিন্তু সবাই সবার সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে বরিশালের গৌরনদী উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে পৃথক পৃথক কর্মসূচিগুলো রয়েছে প্রধানমন্ত্রীর, সেগুলো সমন্বয় করছেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য এবং তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি নেতাকর্মীদের নিয়ে বৃষ্টিতে ভিজে এই কার্যক্রমগুলো দেখভাল করছেন। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন বিলকিস জাহান শিরিন, তিনিও বাকি কাজগুলো সমন্বয় করছেন। দক্ষিণাঞ্চলের কোটি মানুষ, বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং এখানকার ভোটারদের বেশ কিছু দাবি দেওয়া ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উঠে এসেছে। এর মধ্যে অন্যতম রয়েছে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন যে মহাসড়ক সেটি নির্মাণ কাজ এবং ভোলা বরিশাল সেতু নির্মাণ এবং বহুল প্রতীক্ষিত যে ভোলাতে যে গ্যাস খনি রয়েছে প্রাকৃতিক গ্যাসের মজুদ, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে বরিশালে গ্যাস এনে সরবরাহ করা, এই দাবিগুলো এখানকার নেতাকর্মীরা তাদের প্রাণের প্রিয় যিনি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান তার নিকট তারা উত্থাপন করবেন এমনটি তারা আমাদেরকে বলেছেন। এবং এখানকার নেতাকর্মীরা আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন যে এটি দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের জন্য একটি বিশেষ উপহার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, কারণ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগ থেকে যে কটি আসনে বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেকটি আসনে বিএনপি জয়লাভ করেছে। অর্থাৎ এখানকার ভোটাররা তারেক রহমানকে, দলীয় প্রধানকে এই আসনগুলো উপহার দিয়েছে। এরই অংশ হিসেবে এখানকার ভোটার। আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজধানীর বৃষ্টিপাতের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী দিলশাদ আনি। চলে যাচ্ছি সেখানে। অ্যানি, রাজধানীতে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, জনজীবনে এর কি প্রভাব দেখতে পাচ্ছেন আর আবহাওয়া অফিস কি বলছে আমাদের জানান।
আসিফ, গত ৫ জুলাই থেকেই যে বৃষ্টিপাত হচ্ছে এটি মূলত আবহাওয়াবিদ যিনি আছেন আবহাওয়া অধিদপ্তরের, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটা যেহেতু জুলাই মাস এবং মৌসুমি বায়ুর একটা সক্রিয় প্রভাব রয়েছে, সেই সাথে বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য রয়েছে, সব মিলিয়েই বৃষ্টিপাতের কারণ উনি উল্লেখ করেছেন। আর জনজীবনের যে প্রভাবের কথা বলেছেন, একমাত্র তারাই আসলে বের হচ্ছেন রাস্তাঘাটে, যাদের প্রয়োজনে বের হতেই হচ্ছে, প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হচ্ছেন না। আর কর্মজীবী যারা আছেন তাদেরকে আসলে বাধ্য হয়েই বের হতেই হচ্ছে। আমরা আসার পথে দেখেছি, ঢাকার বিভিন্ন রাস্তায় দেখেছি, যেমন সরকারি বিজ্ঞান কলেজের সামনের যে রাস্তাটি আছে সেই রাস্তায় আমরা দেখেছি যে পানি জমে আছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সেই সাথে ঢাকা শহরের যেসব নিচু এলাকা আছে, নিচু গলি যেগুলো আছে সেই গলিতেও পানি রয়েছে। তবে গতকালে যে পরিমাণ জলাবদ্ধতা ছিল সেই পরিমাণ জলাবদ্ধতা এখন পর্যন্ত আমরা দেখিনি। আর আবহাওয়াবিদ যেটি বলেছেন, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত চলতে থাকবে। তবে বৃষ্টির যে তীব্রতা ছিল কয়েকদিন ধরে, সেই তীব্রতা কমে গিয়েছে। কিন্তু ১৬ তারিখ থেকে বৃষ্টির তীব্রতা আবার বাড়তে শুরু করবে। আবহাওয়াবিদ আরও বলেছেন, যেসব এলাকায় ভূমিধসের যে সতর্কতা ছিল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকায় ছিল, সেই সব এলাকার বৃষ্টিপাতও অনেকটাই কমেছে। তবে যেহেতু সতর্কতার বিষয় আছে, তারা দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তারা সেই কাজটি করছে, তারা সতর্ক করছেন মানুষদেরকে, এবং তাদের যে তথ্যগুলো আছে, আবহাওয়া যে পূর্বাভাস যেগুলো আছে সেগুলো তারা তাদের মাধ্যমে সেখানে পৌঁছে দিচ্ছেন, তথ্য পৌঁছে দিচ্ছেন। আর বৃষ্টির যে বিষয়টা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত এটা চলতে থাকবে। আর গত ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘন্টার হিসাবে, সেটি চট্টগ্রামের আমবাগান এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। তবে কয়েকদিনের তুলনায় তা কিন্তু অনেকটাই কমে এসেছে। কয়েকদিন আগেও যেখানে ২০০-৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতো, সেখান থেকে কোথাও ১০০ মিলিমিটারে, কোথাও ১০০ মিলিমিটারের নিচে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু বৃষ্টির তীব্রতা কমবে, আবার ১৬ তারিখ থেকে আবার বেড়ে যাবে। এটাই আমাদেরকে জানিয়েছেন আবহাওয়াবিদ। বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলা সদরের সাথে রুমা ও থানচির যান চলাচল এখনও বন্ধ রয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী ক্যামই অংমারমা। ক্যামই, বান্দরবানের বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, এছাড়াও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, কর্তৃপক্ষ কি বলছে আমাদের জানান। আসিফ, টানা ৬ দিন ভারী বর্ষণের পর গতকাল থেকে কমতে শুরু করেছে বৃষ্টি, এবং আজকে সকাল থেকেও কিছু কিছু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, তবে ভারী বৃষ্টিপাত আর হচ্ছে না। ফলে বন্যার পরিস্থিতি আগের চেয়ে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, এবং এই যে নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় যে যারা বন্যায় ঘর বাড়ি ডুবে গিয়েছিল, তারাও মোটামুটি পানি নেমে যাওয়ায় অনেকটা স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। এবং সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় যে সমস্ত ঘরবাড়ি রয়েছে, পাহাড়ি ঢলের কারণে স্রোতে অনেকের ঘরবাড়ি ভেসে গেছে, অনেকের টিনের চাল ভেসে গেছে, অনেকের যে নিম্নাঞ্চলে যে অনেকের সবজির ক্ষেত, মাছের প্রজেক্ট সহ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি যে জেলা প্রশাসনের যে ত্রাণ সহায়তা, সেটি এখনো চলমান রয়েছে। এই যে বান্দরবানের সাথে যে 2টি উপজেলা রুমা এবং থানচি, এখনো যান চলাচল বন্ধ রয়েছে। কেননা আপনি জানেন যে ভারী বর্ষণের ফলে যে পাহাড় ধসে পড়ে যে রাস্তার উপর মাটি জমে থাকায় এখনো 2 উপজেলায় যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে বান্দরবানের সাথে যে চিটাগং চট্টগ্রামের যে সড়ক, সেটি গতকাল থেকে সচল রয়েছে। আসিফ, এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ পরিস্থিতি। হাম প্রতিরোধে এপ্রিলে 2বার জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হলেও 40 লাখের মতো শিশু তা পায়নি। ফলে হামের প্রকোপ তেমন কমেনি। প্রতিদিনই শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের।
হামের টিকার জরুরি ক্যাম্পেইন শেষ হওয়ার 2 মাস পেরিয়ে গেলেও প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু, মৃত্যুও অনেক। বিশেষজ্ঞরা বলছেন হাম ও রুবেলার টিকা দেওয়ার ক্যাম্পেইনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেখানেই বাদ পড়েছে 40 লাখ শিশু। এছাড়া যাদের টিকা দেওয়া হয়েছে তাদের কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তাও এখনো জানা যায়নি। 2.5 মাসের ছোট্ট শুভ 16 দিন বাংলাদেশ শিশু হাসপাতালের আইসিইউতে ছিল। ওয়ার্ডে দেওয়ার পর আক্রান্ত হয় হাম ও নিউমোনিয়ায়। 1.5 মাস ধরে আছে হাসপাতালে। আর কতদিন থাকতে হবে জানেন না শিশুটির বাবা। প্রথম ছিল পাতলা পায়খানা, ওইখান থেকে নিয়ে এসেছি 1.5 মাস যাবত। 1.5 মাস যাবত আমরা হসপিটালে, ওর থেকে হাম নিউমোনিয়া এগুলো হয়েছে। হামের সংক্রমণ কমাতে এপ্রিলে 2 বার জরুরি টিকার ক্যাম্পেইন করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে হাম ও রুবেলার প্রথম ডোজের জন্য শিশুদের ন্যূনতম বয়স 9 মাস থেকে কমিয়ে 6 মাস করা হয়। কিন্তু টিকাদানের আওতায় সব শিশুকে আনা হয়নি। এটি ধরা পড়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনে। কারণ 6 মাস থেকে 59 মাস বয়সী 2.23 লাখ শিশু ভিটামিন এ ক্যাপসুল পেলেও হামের টিকা পায় 1.84 লাখ শিশু। এটাতে ঠিক মতন উদ্দিষ্ট জনগণটা এমআর ক্যাম্পিংয়ের আওতায় আসেনি, যার জন্য এই যে একটা গ্যাপ আছে, এর জন্য এখনও সংক্রমণ হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার এনলিস্টেড করা দরকার। কারা কারা বাদ পড়ছে তাদের টিকায় নিয়ে আসার দরকার। টিকার বড় ঘাটতি নিয়ে উচ্চ সংক্রমণের এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। জানান হামের সঙ্গে অন্য একটি ভাইরাসও ছড়িয়েছে। মিজেলসের সাথে অ্যাডেনো ভাইরাস অ্যান্ড আদার ভাইরাস, যেগুলো হয়তো আমরা সবাই আইডেন্টিফাইও করতে পারতেছি না। এবং অনেক ডাটা বলতেছে যে সব রুগীকে যে হাম আমরা বলতেছি এগুলা সব হাম পজিটিভও হচ্ছে না। তো সেগুলো নিয়েও আমাদের একটু চিন্তা করতে হবে, কারণ যেহেতু প্রতিদিন আমাদের মৃত্যুর মিছিল থামছে না। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে 650 শিশু মারা গেছে। রোগটির প্রকোপ কমাতে হলে সব শিশুকে টিকার আওতায় আনার পরামর্শ দেন এই 2 বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে ফসলি জমি। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। নদ নদীর পানি বৃদ্ধির পর আজকে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। গত 1 সপ্তাহ যাবৎ নওগাঁতে আপনার মধ্যরাত থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত বিরামহীন ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ইতিমধ্যেই নওগাঁর যে প্রধান 2টি নদী রয়েছে, ছোট যমুনা নদী, আত্রাই নদী সহ অন্যান্য সকল নদীর পানি কিন্তু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু কোনো নদীরই কোনো পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, সবগুলো পয়েন্টে বিপদসীমার নিচে রয়েছে। আর এই পানি বৃদ্ধি হওয়ার কারণে নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যেই দ্বিতীয়বারের মতো প্লাবিত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে নওগাঁর যে বিশেষ করে মাঠগুলোতে, নিম্ন অঞ্চলে যে মাঠগুলো রয়েছে সেসব মাঠগুলোতে আপনার হচ্ছে আমন ধানের যে বীজতলা রয়েছে সেগুলো, এবং যেগুলো এলাকায় আউশ ধান রোপণ করা হয়েছে, এছাড়া কাঁচা মরিচ, ভুট্টা, বেগুন, করলার যে সবজিগুলো রয়েছে সেসব সবজি ফসল খেতে আপনার পানি জমে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, এবং এটার প্রভাব কিন্তু বাজারে ইতিমধ্যে পড়েছে। বর্তমানে নওগাঁর যে কাঁচা বাজারগুলো রয়েছে সেসব কাঁচা বাজারে কাঁচা মরিচের কেজি 150 টাকা পার করেছে, এবং অন্যান্য সবজি যেটা রয়েছে বেগুন, পটল, এগুলোর কিন্তু আপনার দাম ইতিমধ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে। কৃষকরা এবং বাজারে বিক্রেতা যারা রয়েছে তারা বলছে যে এই পুরো 1 সপ্তাহ যাবৎ যে ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজির যে ফসলগুলো, ক্ষেতগুলো রয়েছে সেসব ক্ষেতে পানি জমে থাকার কারণে গাছগুলো মরে যাচ্ছে, ফলনের ব্যাহত হচ্ছে। এছাড়া আমার সাথে কথা হয়েছে নওগাঁ জেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। তারা জানিয়েছে যে অতি বৃষ্টির কারণে এখন পর্যন্ত 4790 হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আপনার আউশ ধান রয়েছে, আমন ধানের বীজতলা রয়েছে, বিভিন্ন সবজিগুলো রয়েছে। অপরদিকে কথা হয়েছে আমার সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার কারণে নদীর তীরবর্তী যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে
সেসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এবং ক্ষতির পরিমাণ অনুযায়ী সরকারের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া ছোট যমুনা নদীর যেসব তীরবর্তী ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো রয়েছে সেই সব বেড়িবাঁধগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেখানে ক্ষতির সম্ভাবনা কিংবা কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বালির বস্তা দিয়ে আপনার সেটা মেরামত করা হচ্ছে এবং এখন পর্যন্ত নওগাঁতে কিন্তু বন্যার কোনো আশঙ্কা নেই। তো নওগাঁ থেকে পানি বৃদ্ধি নিয়ে এবং অতি ভারী বৃষ্টি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। একসময়ে শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী ও বইপ্রেমীদের পদচারণায় মুখর থাকত দিনাজপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনে সড়কের পুরাতন বইয়ের বাজার। কম দামে প্রয়োজনীয় বই সংগ্রহের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতেন দোকানগুলোতে। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন পাল্টে গেছে। দিনাজপুর শহরের জেলা ও দায়রা জজ আদালতের ঠিক সামনের সড়কেই এভাবেই ভ্যানের উপর সারি সারি বই নিয়ে পুরাতন বই বিক্রি করছেন বই ব্যবসায়ীরা। এখানে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স থেকে শুরু করে বিভিন্ন পাঠ্যপুস্তকের বই, ইতিহাস, সমৃদ্ধি, উপন্যাস, সাহিত্য, বিভিন্ন লেখকের বই এই পুরাতন বই বিক্রেতারা বিক্রি করে থাকেন। তবে এই বই একসময় প্রচুর বিক্রি হতো। বিভিন্ন শিক্ষার্থী এবং বই প্রেমিকেরাও এসে তাদের পছন্দের বই কিনে নিয়ে যেতেন। কিন্তু এখন সেই চিত্রটি উল্টো হয়ে দাঁড়িয়েছেন। এখন আর আগের মতো পুরাতন বইয়ের দোকানগুলোতে বিভিন্ন শিক্ষার্থী সহ বইপ্রেমী বা বইপ্রেমীরাও কিন্তু আর আগের মতো আসেন না। ফলে তাদের বই তেমনও বিক্রি হয় না। এই পুরাতন বই ব্যবসায়ীরা বলছেন পরিবার পরিজন নিয়ে চলাটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছে এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় কেউ চলে যাচ্ছে, কেউ আবার এই ব্যবসা ধরে রাখতেও পারছেন না। পরিবার পরিজন নিয়ে অনেকেই কষ্টের মধ্যে এই ব্যবসাটি ধরে রাখছেন। এখন মোবাইলের যুগ আসিয়া এই আমাদের এই ব্যবসায় গল্প উপন্যাস বা আদার্স সাইডের যে বইগুলো এগুলোর কাস্টমার অনেক কমে গেছে। বইয়ের ব্যবসায়ীরা আগে থেকে এক তুলনামূলক এখন অবস্থা খারাপ। কারণ হচ্ছে প্রতি বছরই এক এক সরকার আসে, এক একটা সময় এক একটা সিলেবাস দ্রুত চেঞ্জ হয়ে যায়, বিধায় আমাদের বেচা বিক্রি কম। এই যে সরকার চেঞ্জ হচ্ছে, আবার সরকার মনে করেন প্রতি বছর কিছু না কিছু বইয়ে ইনক্লুড করতেছে, যার কারণে মনে করেন পুরাতন বইয়ের উপরে চাহিদাটা কমে যাচ্ছে। অভিভাবকরা বলছেন এক সময়ের এই পুরাতন বইয়ের দোকানগুলোতে তাদের পছন্দের বই নিয়ে তারা পড়াশোনা করত। ঘন ঘন সিলেবাস পরিবর্তন এবং বই পড়ার আগ্রহ অনেকটা কমে যাওয়ার কারণেই শিক্ষার্থী সহ অভিভাবকরাও অনেকেও বই কিনতে আসেন না। স্কুল জীবনে এখান থেকে বই নিয়ে যেতাম, নিয়ে যেয়ে লেখাপড়া চর্চা করে জ্ঞান আহরণ করতাম। কিন্তু এখন আমার নিজের বাসায় বইয়ের লাইব্রেরি থাকলেও কেউ এসে বইটা পর্যন্ত তারা দেখে না। পুরাতন বই বাবা মারা বলতো যে ওখানে পাওয়া যায়, নিয়ে যায় ওখান থেকে আমরা তখন পাওয়া যায়। এখন হয়ে গেছে কি টেকনিক্যাল যুগ এসে গেছে, কম্পিউটার যুগ এসে গেছে, এখন এগুলো বই না নিয়ে বলছে নতুন নিব। অনলাইন বা ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বই ক্রয় করে পড়ছেন বলেও শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এদিকে দিনাজপুরের সরকারি গ্রন্থাগারিকের কর্মকর্তারা বলছেন বই পড়তে হবে, বই পড়ার বিকল্প নেই। অনলাইন বা অফলাইনে বই পড়ার সেই জ্ঞানের যে আহরণ সেটি কিন্তু পরিপূর্ণতা হয় না। বইয়ের সাথে মানুষের যে একটা ভালোবাসার সম্পর্ক সেটি কিছুটা আলাদা হয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে সমাজে বই পাঠের যে অভ্যাস সেটি বিস্তার করা সম্ভব। এক সময় এই বইয়ের পরে অনেকেই সমৃদ্ধ হয়েছেন, জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে এমনটাই প্রত্যাশা করছেন দিনাজপুরবাসী। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 16 জুলাই থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সকাল 6টা থেকে আজকের সকাল 9টা পর্যন্ত ঢাকায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টিপাত, এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে ঢাকার নিম্ন অঞ্চলে এবং মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হয়েছে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা আজকের পর থেকে 15 তারিখ পর্যন্ত একটু কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ুর তীব্রতা আবার সক্রিয় হতে পারে। তখন সারা বাংলাদেশে আবার থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। রাতভর টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, জলাবদ্ধতার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন, আর শহরে পানি জমার কারণ কি বলছে কর্তৃপক্ষ? জি, আপনি যেমনটি বলছিলেন, গত রাত থেকে ভারী বর্ষণের ফলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু উঁচু এবং নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি আজকে সকাল থেকে এই বর্ষণের ফলে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের বাসা বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা কথা বলেছি সিটি কর্পোরেশন এলাকার যারা জলাবদ্ধতা তার শিকার হয়েছে তাদের সাথে। তারা যেমনটি বলছেন যে কুমিল্লা শহরের যে পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো আসলে সংস্কার না করা, সেগুলো সময় মতো পরিষ্কার না করা কিন্তু এই পানি এগুলো হলো আটকে করেছে। অন্যদিকে আমরা দেখেছি আজকে সকাল থেকে যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার্থীরা কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা অনেক প্রতিষ্ঠানে তারা হাঁটুর উপরে পানি মারিয়ে কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছেন এবং অনেক কষ্ট উপেক্ষা করে কিন্তু তারা পরীক্ষা দিয়েছে। আমরা জানতে চেয়েছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে ইসিফ মোল্লা টিপুর কাছে। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে রাত থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে কুমিল্লায় পানি আটকে গিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো কিন্তু সংস্কারের কাজ চলমান রয়েছে। অন্যদিকে আমরা বিশেষ করে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়েছি কুমিল্লার শহরে একেবারে পান কেন্দ্র যেটি কান্দিরপাহাড় এলাকায়, সেই রাস্তাটিতে কিন্তু এখনো পর্যন্ত পানিতে তলিয়ে আছে। তবে রাত থেকে শুরু হওয়া যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আসলে থেমে গিয়েছে। ঠিক এখন কিন্তু বৃষ্টি না থাকায় উঁচু এলাকাগুলোতে কিন্তু পানি নামতে শুরু করেছে। নগরবাসীর প্রত্যাশা যেটি আসলে সামান্য বৃষ্টিতে কিন্তু কুমিল্লা আর শহর তলিয়ে যায়, এই জলজট থেকে কুমিল্লাবাসীকে নিস্তার দেবে, তেমনটি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনবাসী বারবার আর বলে আসছে। তবে বলা যায় যে যদি দুপুরের পরে বৃষ্টি না আসে তাহলে কিন্তু জলাবদ্ধতা অনেকটাই এই পানি নেমে যাবে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল 9টার দিকে তিনি সেখানে পৌঁছান। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, আগামী 5 বছর সারা দেশে 25 কোটি গাছ লাগানো হবে। তারেক রহমানকে দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। আমরা একসাথে আজকে 2500 চারা রোপণ করে গাছটির যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে ওঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট, বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রীর খবর সংগ্রহ করছেন সহকর্মী মুর্তজা জুয়েল। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। জুয়েল, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় রয়েছেন, তার পরবর্তী কর্মসূচি কি আমাদের জানাবেন? প্রধানমন্ত্রীর বরিশাল সফরসূচির অংশ হিসেবে তিনি ঠিক এই মুহূর্তে রয়েছেন। এটি নগরীর 30 গোডাউন বদ্ধভূমি এলাকা, এর ঠিক পার্শ্ববর্তী এলাকায় তিনি আছেন এবং এই এলাকার অভিমুখে তিনি রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে পৌঁছবেন এবং বরিশাল নগরীর ঐতিহ্যবাহী যে সাগরদী খাল, এই খালের পাড়ে তিনি এখানকার জিআই পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত নারিকেল এবং আমড়ার চারা তিনি রোপণ করবেন। ইতিমধ্যে
ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক সহ অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারা এই এলাকাটিতে অবস্থান করছেন এবং যে স্থানটিতে তিনি চারা রোপণ করবেন সেখানে স্থানগুলো নির্ধারণ করা হয়েছে। এখানকার যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির একাধিক সংসদ সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ সদস্যগণ তারা এখানে রয়েছেন। তারা অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী এই এলাকাটিতে পৌঁছবেন। আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে তিনি ঠিক পার্শ্ববর্তী যে আমতলা এলাকা সেখানে রয়েছেন এবং তার গাড়ির বহর এই এলাকা অভিমুখে আছে। এখানে তিনি বরিশালে মোট 2000 গাছের চারা রোপণের যে কর্মসূচি সেটির মূলত উদ্বোধন এখানে করবেন। এরপরে তিনি বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাবেন। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দর সঙ্গে তিনি মতবিনিময় করবেন। একটি বিষয় হলো যে বৈরী আবহাওয়ার কারণে কোনো উন্মুক্ত স্থানে কিংবা কোনো ফাঁকা জায়গায় কোনো ধরনের বৃহৎ জনসভার আয়োজন করা হয়নি। শিল্পকলা একাডেমির ইনডোর যে অডিটোরিয়াম রয়েছে সেখানে মূলত তিনি মধ্যাহ্নভোজন শেষে নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। একটি বিষয় হলো যে তিনি সকালে বরিশালে 9টার দিকে গৌর নদীর সরিকল এলাকায় পৌঁছে সেখানে পৃথক দুটি কর্মসূচিতে অংশ নিয়ে বরিশালবাসীর উদ্দেশ্যে যে ঘোষণাটি দিয়েছেন সেটি হলো যে আগামী 5 বছরের মধ্যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এতে করে প্রতিটি উপজেলায় 7000 পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া তিনি আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন সেটি হলো যে নারীদের শিক্ষা ব্যবস্থায় তিনি অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে সে ঘোষণাটি তিনি এখানে দিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এই বরিশাল সফরকে কেন্দ্র করে দারুণভাবে উজ্জীবিত এখানকার নেতাকর্মীরা এবং বরিশালের বাসিন্দারা। বিশেষ করে ঢাকা ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক সহ বিভিন্ন দাবি দেওয়া তারা প্রধানমন্ত্রীর নিকট উত্থাপন করবেন। এ ছিল আসলে বরিশাল থেকে প্রধানমন্ত্রীর সফরের আজকের এখনকার তথ্য। আসিফ। গত 24 ঘন্টায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাগুলোতে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, তবে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। টানা কয়েকদিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে প্লাবিত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার হাজারো মানুষ এখনও দুর্ভোগের মধ্যে রয়েছেন। পানি নামতে শুরু করায় সরকারি আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ধীরে ধীরে নিজ নিজ বাড়িতে ফিরছেন। গত 5 দিনে বন্যা, পাহাড় ধস ও দেয়াল ধসের ঘটনায় জেলায় 6 শিশুসহ 13 জনের মৃত্যু হয়েছে। রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বরকল উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাঙামাটিতে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কমলেও অব্যাহত আছে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। বরকল উপজেলায় মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার 5টি ইউনিয়নে কম বেশি বন্যা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিশু দে। রাঙামাটিতে আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার বরকল উপজেলায় মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার 5টি ইউনিয়নের কম বেশি জায়গা প্লাবিত হয়েছে, তবে ভূসঞ্চরা ও ছোট হরিণা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বড় হরিণা ইউনিয়নের কুকিছড়া বাজারের বসতঘর ও দোকানপাট বন্যার পানিতে ডুবে গেছে, তবে এখনো পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে কিছু শুকনো খাবার ব্যতীত অন্য কোনো ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা এখানে কিভাবে থাকি? এছাড়াও বিলাইছড়ি উপজেলার হারুয়া বাজার এবং আশপাশের যে এলাকা সেখান থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে, তবে এখনো পর্যন্ত বিলাইছড়ি এবং বরকল উপজেলায় 45,000 মানুষ পানিবন্দী রয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 131টি স্পটে ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও জেলার 50টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3600 মানুষ আশ্রয় নিয়েছে। মানুষের গরু পালতে আনছি, সরে নিয়ে গেছে, এখন আমি এই দুঃখে আছি। এখন আশ্রয় কেন্দ্রে কালকে দুপুরে আমি এখানে আসছি। সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, খাওয়া দাওয়া সবই দিচ্ছে। রাঙামাটিতে গত 24 ঘন্টায় 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং রাঙামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বান্দরবানের একটি স্পটে ভাঙনের কারণে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ।
বৃষ্টিপাতের মাত্রা কমে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন। ঘরবাড়িতে ফিরেছে মানুষজন, তবে কিছু স্থানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাকিব মামুন। খাগড়াছড়িতে টানা 6 দিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তার মধ্যে চেঙ্গি নদীর পানি অনেকটাই কমতে শুরু করেছে। তবে জেলার দিঘিনালা উপজেলার মেরুন ইউনিয়নে এখনও জলাবদ্ধতার কারণে প্রায় 2500 পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। সেখানে পানিবন্দীদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছেন, স্থানীয় প্রশাসনিক খাবার এবং রান্না করা খাবার বিতরণ করছেন। সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাওয়ায় খাগড়াছড়ির অনেক এলাকায় এখন জনজীবন স্বাভাবিক হচ্ছে এবং কিছু সড়কের পানি কমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে কিছু কিছু সড়কে এখনও জলাবদ্ধতা থাকায় মূল সদরের সাথে এবং আন্তঃসড়কে কিছু যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন হচ্ছে। তবে এই বৃষ্টির ধারাবাহিকতা যদি এভাবেই থাকে, সেক্ষেত্রে আপনার খাগড়াছড়ির জনজীবন স্বাভাবিক হবে। আপনাকে আরও একটি খবর জানিয়ে রাখি, গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইকবাল হোসেন তিনি খাগড়াছড়ির যে প্লাবিত অঞ্চলগুলোর সরজমিনে পরিদর্শন করেছেন এবং একই সাথে সরকারি সহায়তা তিনি বিতরণ করেছেন এবং তিনি আশ্বস্ততা করেছেন এ ধরনের দুর্যোগ মোকাবেলা তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবেন। এই ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব বেড়েছে। এরই মধ্যে 85 জনকে সাপে কেটেছে। এর মধ্যে বিষধর সাপে কাটা 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, বন্যার কারণে আশ্রয় কেন্দ্র ও বসত বাড়িতে সাপে কাটার ঘটনা বেড়েছে। তবে আশ্বস্ত করে তিনি বলেছেন, বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে। সাপে কাটলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের 2 কেজি স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দারা। সকাল 9:40 দুবাই থেকে আসা ফ্লাইটে একজন যাত্রীকে তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করে এনএসআই ও ডিজিএফআই। এক যাত্রী তার ব্যাগেজ নিয়ে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও ডিজিএফআই এর প্রতিনিধি দল ওই যাত্রীকে তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করে। জুলাই গণ অভ্যুত্থানের মামলাগুলোর বিচার দ্রুত শেষ করাই ট্রাইব্যুনালের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে ট্রাইব্যুনালে 24টি মামলা বিচারাধীন রয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেগুলোর কার্যক্রম চলছে। তিনি জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আব্দুর রাজ্জাক সহ 10 জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে প্রতিবেদনগুলো যাচাই বাছাইয়ের শেষ পর্যায়ে রয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে চলতি জুলাই মাসে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞে সরাসরি সম্পৃক্ততা ও সুপেরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হচ্ছে। ইতিমধ্যে তো দেখছেন আমাদের অনেকের বিরুদ্ধে বিচার চলছে এবং আরও অনেকেই তারা গ্রেফতারাধীন আছে। তাদের বিরুদ্ধেও রিপোর্ট সাবমিট সাপেক্ষে ফর্মাল চার্জ দাখিল হবে এবং তাদের বিরুদ্ধেও খুব শিগগির রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। আমির হোসেন আমু আছেন, আব্দুর রাজ্জাক খান আছেন, শাহজাহান খান আছেন, আমাদের কামাল আহমেদ মজুমদার আছেন, এরকম বেশ কয়েকজন আছে। তাদের পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে রিপোর্ট সাবমিট হবে। ইনভেস্টিগেশন আমি যতদূর জানি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন রিপোর্ট প্রায় শেষ। শিগগির ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল হবে বলে আমরা জেনেছি। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে বন্যা দুর্গত এলাকার স্বাস্থ্যসেবার বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, বন্যা কবলিত দেশের 11 জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। প্রতিটি জেলায় সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্যালাইন থেকে শুরু করে শুকনো খাবার, পানি, পর্যাপ্ত ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। যারা একেবারে ডিস্ট্রেস হোমলেস হয়ে গেছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছি, একটা। সেকেন্ডলি দেয়ার ইজ এ ভেরি হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে জনগণকে, আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। যেসব টিউবওয়েলের পানি ঘোলা দেখা যাবে ওগুলি যাতে পান না করে, ওয়াটার পিউরিফায়ার দেওয়া, পর্যাপ্ত পরিমাণে ট্যাবলেট দেওয়া হচ্ছে, পিউরিফাইং ট্যাবলেট, যাতে করে পানির কারণে পানিবাহিত কোনো ব্যাকটেরিয়াতে যাতে কলেরা না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, তাই যতক্ষণ জনগণের সমর্থন থাকবে বিএনপি কোনো বাধাই মানবে না। সোমবার বরিশাল সফরকালে গৌর নদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামী 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশালে তারেক রহমান। বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনতার উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রথমেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে 2500 গাছের চারা রোপণ করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। বক্তব্যে প্রকৃতি রক্ষা, বিশেষ করে প্লাস্টিকের ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। পরে গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, আগামী 5 বছরে দেশের সকল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সরকার কাজ করছে। সবাইকে নিয়ে একসঙ্গে দেশ গড়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধ রোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেম কার্যক্রমও প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান। তিনি তাদের প্রশিক্ষণ, দায়িত্ব, মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের আর্থিক খাতে সংস্কার, গত কয়েক মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ সার্বিক কার্যক্রমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে IMF এর সাথে বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী। বলেন, IMF এর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। IMF এর দেওয়া সংস্কার শর্তগুলো বাংলাদেশের অর্থনীতি ও জনগণের প্রেক্ষাপটে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সংস্থাটি নতুন রাজনৈতিক সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলেও দাবি করেন অর্থমন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো
এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। তো সুতরাং স্বাভাবিকভাবে এটাকে আরো উন্নত করতে হবে, আমাদের ট্যাক্স জিডিপি আরো বাড়াতে হবে। মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কিভাবে বেড়েছে তা তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা গর্হিত কাজ। মডেল মসজিদের প্রকল্প ব্যয় কিভাবে বেড়ে গেল, কতটি মডেল মসজিদ ছিল, সেটা মসজিদ ওয়ারি তদন্তের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এখানে বলছি না যে পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে, তবে ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার।